নমস্কার, আমার নাম অনিক মাধব। Then we'll be playing a Tinkal Tango solo. Tinkal has 16 beats, 4 divisions, 3 talis, and 1 kali. The technique of Tinkal goes like this. So today we'll be starting with the Lunar, which is a respectful audience, and then everyone will play their individual solos, and we'll end with the Chakra.
धा तीन तीन ताईराय तीन तीन दाबाय धा
নিশ্চিত জেনে 1971 সালে বিজয়ের মাত্র দুদিন আগে রাজাকার জামাত শিবির বুদ্ধিজীবী হত্যার নীল নকশার বলি হয়েছিল অসংখ্য বুদ্ধিজীবী। দেশকে মেধাশূন্য করার এই ঘৃণ্য হত্যাযজ্ঞে নিহত সব শহীদ বুদ্ধিজীবীকে আমরা স্মরণ করি 14ই ডিসেম্বরে। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতা এবং বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস। মঞ্চে আসছেন সুব্রত বিশ্বাস। আমাদের আজকের এই অনুষ্ঠান বিজয় দিবস এবং আমাদের বাৎসরিক অনুষ্ঠান। যদিও বিজয় দিবস এখনো 3-4 দিন বাকি, আগামী 16 তারিখের আগে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস। কিন্তু আমরা প্রতি বছর অনুষ্ঠানটি করি ডিসেম্বরের সেকেন্ড উইকে, যে রোববার করে সেই রোববারে। স্বাভাবিকভাবে কখনো আমাদের বিজয় দিবসের 1-2 দিন পরে করে, কখনো বিজয় দিবসের 1-2 দিন আগে করে। ফলে আমাদেরকে রোববারকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানটি করতে হয়। বিষয় ভাগ করে বলার জন্য আমি বলবো, যাতে আমাদের ইতিহাসের সময় কম, এই সময়টার মধ্যে মোটামুটি কিছুটা আমরা বোঝার চেষ্টা করে জানতে পারি। তো আমি এবং সময়টা আমাদের এই 3 জনের জন্য সময়টা আমি আগে বলে রাখি, সময় আমাদের 8 ঘন্টা, তো 7 মিনিট সময়। ফলে সেই সময়টাকে সামনে রেখেই আপনারা কথা বলবেন, সে অনুরোধ রইল। তো আমি প্রথমে জনাব কৌশিক ভাইকে আমি বলবো যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, যে সেই ইতিহাস, সেই মুক্তিযুদ্ধটাকে আমরা হঠাৎ করে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা কি জীবন দিতে হঠাৎ করে আমরা অনুপ্রাণিত হয়ে পড়ে গেছিলাম, নাকি এটা কোনো দীর্ঘদিনের কোনো ধারাবাহিকতা ছিল? আমরা কেনই বা সেই যুদ্ধেতে ঝাঁপিয়ে পড়তে হলো, যুদ্ধ করতে হলো, আমাদের দেশ থেকে পালিয়ে যেতে হলো? এই কারণগুলি কেন এবং কিসের জন্য, কি প্রয়োজনে আমরা যুদ্ধ করেছিলাম, এবং সেই যুদ্ধটার ক্ষয়ক্ষতি বা পিছনে এবং নেতৃত্বে কারা ছিলেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবেন যারা কৌশিক। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে তো আর 7 মিনিটে হবে না। আপনি বলেছেন মুক্তিযুদ্ধের একেবারে কারণ। মুক্তিযুদ্ধের কারণ তো যে কোনো দেশেরই মুক্তিযুদ্ধের বিশাল কারণ থাকে, বিশাল পটভূমি থাকে। কোনো জাতি হুট করে সকালবেলায় উঠে যে স্বাধীন হয়ে গেল কিংবা অল্প কিছুদিনের মধ্যে স্বাধীন হয়ে গেল, এরকম কিন্তু ঘটনাটা নয়। হচ্ছে যে পিছনে দীর্ঘদিনের যেমন চিন্তা ভাবনা থাকে, কিন্তু দীর্ঘদিনের সংগ্রাম থাকে, দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা থাকে, তার ফলেই একটি জাতি ধীরে ধীরে ক্রমশ স্বাধীনতার দিকে এগোতে থাকে, স্বাধীনতা অর্জনের দিকে এগোতে থাকে। আমাদের ব্যাপারটা কিন্তু সেই রকমই। আমি মনে করি না যে এটা কেবল শুরু হয়েছিল 69 সালে। আমি কখনো মনে করি না যে এটা কেবল শুরু হয়েছিল 26শে মার্চ কিংবা 1 মার্চ থেকে। আসলে আমরা বলি যে 1952 সাল থেকে আমাদের যে ভাষাকে দাবিয়ে রাখার জন্যে আমাদের উপরে নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, এবং আমাদের যে যারা শাসক ছিলেন তারা তাদের মানসিকতার প্রকাশ ঘটিয়েছিলেন, যার কারণে আমরা স্বাধীনতা চিন্তা করেছিলাম, স্বাধীন হওয়ার চিন্তা করেছিলাম। হয়তো সেটাও নয়, এর দীর্ঘ আগে থেকেই যে বাঙালি জাতি নিজস্ব একটি ভূখণ্ড চায়, এই জিনিসটার আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষারই প্রতিফলন সবচেয়ে বড় ঘটনা 1952 সাল। তারপরে একটি একটি করে ঘটনা ঘটেছে, আমরা এগুলো সবই জানি। আমি সেই জানা বিষয়গুলোকে আর পুনরাবৃত্তি করতে চাই না। কি পরবর্তী পর্যায়ে 1961 সালে
রবীন্দ্রনাথকে বাংলাদেশে নিষিদ্ধ করা থেকে শুরু করে 1969 সালে, 1966 সালে 6 দফা, 11 দফা, 69 সালে গণ আন্দোলন, আমাদেরকে দেশকৃষ্টি নামক একটি বই বাধ্যতামূলকভাবে পড়িয়ে আমাদের ইতিহাস এবং সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, এসবই কারণ আমরা জানি মোটামুটি। 1971 সালের 1 মার্চ সেটা সরাসরি এসে আমাদের উপর আঘাত হানল, যখন বোঝা গেল যে আমাদের নির্বাচিত প্রতিনিধিকে আমাদের যে শাসক শ্রেণী, শোষক যারা ছিল সেই সময় পাকিস্তানের, তারা সরাসরি জানিয়ে দিল যে তারা আমাদের ক্ষমতা দিতে চান না। তারপরে ঘটনাগুলো জানি 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা করলেন এবং তারপরে আমাদের উপর ক্র্যাকডাউন হলো, নিরীহ মানুষকে হত্যা শুরু, হত্যা অবশ্য তার আগ থেকে শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে হত্যা শুরু, গণহত্যা যেটাকে বলতে পারি আমরা। ডিসেম্বর মাসে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ডিসেম্বর মাসে সমস্ত পৃথিবীর এমন একটি ঘটনা ঘটেছিল আমাদের ওই অঞ্চলে, যে ঘটনাগুলোর কথা আমরা এখন জানতে পারছি। কিভাবে জানতে পারছি সেটা হচ্ছে যে আমেরিকান সরকারের ভেতরের যে ঘটনাগুলো, সেগুলো অবমুক্ত 30 বছর পরে সেগুলো অবমুক্ত করা হয় জনগণের জন্য। তারপরে সেই সময় পূর্ব পাকিস্তানে যে কনসাল ছিলেন আমেরিকার আর্চার ব্লাড, তিনি প্রতিদিনের ঘটনাগুলো এখান থেকে পররাষ্ট্র বাংলাদেশ থেকে স্টেট ডিপার্টমেন্টে পাঠাতেন টেলিগ্রামের মাধ্যমে। সেইগুলোকে সন্নিবেশিত করে গ্যারি ব্যাস নামক একজন প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষক, এগুলো আমরা জানি, এটা নতুন কোনো কথা নয়, তার গবেষণার লক্ষ্যে একটি বইটা বেরিয়েছে এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে আমেরিকানদের কাছে। যেটা আমাদের দেশের ঘটনা নিয়ে টেলিগ্রাম, সেই বই থেকে আমরা জানতে পারছি যে সেই সময় আমাদের দেশটা ছিল পৃথিবীর একটি নাট্যমঞ্চ। সেই সময় যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হতো তাহলে কিন্তু আজকে যে কথা সুব্রত দাস শুরুতে বলেছেন যে আমরা এখানে সমবেত হতে পারতাম না, এইখানে উদিচি আজকে যে এখানে 35 জন শিশুদের নিয়ে অনুষ্ঠান করছে, সেই শিশুদেরকে আমরা পেতাম না এখানে এই অনুষ্ঠানে। কি বলতাম সেই অনুষ্ঠানে আমি এখন ধারণা করলে চমকে উঠি। পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে আমেরিকার সদ্য সম্পর্ক হয়েছে, সেই সময় যুদ্ধ বেঁধেছে পাকিস্তান এবং ভারতের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। আমেরিকা চীনকে চাপ দিচ্ছে তারা যেন ভারতকে আক্রমণ করে। চীন যদি ভারত আক্রমণ করে তাহলে ভারত আর পাকিস্তানকে ছেড়ে চলে আসবে, বাংলাদেশ স্বাধীন হবে না। চিন্তা করে দেখুন, এইরকম একটি যুদ্ধের প্রস্তুতি চলছে, ওইদিকে তারা 7 ফ্লিট রেডি করে রেখেছে। চীনকে দিয়ে ভারতকে আক্রমণ করিয়ে এবং তারপর 7 ফ্লিট এখানে আসবে যে পূর্ব পাকিস্তানে আটকা পড়া আমেরিকানদের উদ্ধার করার নামে তারা ঢুকে পড়বে পূর্ব পাকিস্তানে 7 ফ্লিট থেকে আমেরিকান সৈন্যরা। যুদ্ধটা কিরকম ভাবে চিন্তা করে দেখেন। এই যুদ্ধ ভারতে সোভিয়েত ইউনিয়নের সরাসরি হস্তক্ষেপে তখন নাটক চলছে দিল্লিতে, ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কে, ঢাকায়। কিরকম নাটক, ভেতরে তাদের টেনশন। জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন ভেটো দিল, ভেটোর পর ভেটো কখন প্রয়োগ করা হয়? ভেটো প্রয়োগ করা হয় যখন সর্বশেষ অবস্থা, আর কোনোভাবে সম্ভব না। সোভিয়েত ইউনিয়ন সেই সময় যদি আমেরিকার বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে যদি ভেটো না দিত, ওইখানে যে যুদ্ধ হতো সেই যুদ্ধটা হতো তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং আমার ধারণা, আমি আশঙ্কা করি যে আমাদের স্বাধীনতা সুদূর বরাবর হতে পারত। সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষ নিয়ে ভেটো দিল, চীন বলল আমি যুদ্ধে জড়াবো না, আমেরিকা মাঝখান থেকে দুটাকে বলে গেল, যুদ্ধ হলো না, 7 ফ্লিট গেল না, স্বপ্ন নৌবহর গেল না, আমরা দেশ স্বাধীন করলাম।
স্বাধীনতা অর্জন করলাম। আটকে পড়া 96,000 পাকিস্তানি সৈন্য, যাদেরকে বলা হতো এশিয়ার সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী, তারা আমাদের দেশের মাটিতে আত্মসমর্পণ করলো। বিশাল আত্মসমর্পণ। যুদ্ধের ইতিহাসে এত বড় আত্মসমর্পণ আর কিন্তু ঘটেনি। একটি ছোট ঘটনা কিন্তু বিশাল তার প্রেক্ষাপট। আমাদের দেশের সন্তান রাজাকার আল-বদররা তখন শেষ মুহূর্তে, যখন পরাজয় একেবারে অবশ্যম্ভাবী, তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার একটা ষড়যন্ত্র করল। আমরা সে ব্ল্যাক টেলিগ্রাম থেকেই পাচ্ছি খবরটি যে তারা পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছে যে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের তারা হত্যা করবে স্বাধীনতার জাস্ট প্রাক্কালে, এবং সেই হত্যার সম্পূর্ণ দোষ চাপিয়ে দেবে মুক্তিযোদ্ধাদের উপর। তখন মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশের ঢাকায় ঢুকতে শুরু করেছে, গেরিলারা ঢুকতে শুরু করেছে। তারা চারিদিকে অবস্থান নিয়েছে, যারা বাইরে থেকে পাকিস্তানি সৈন্যরা ঢাকায় ঢুকতে না পায়, ভিতরে তাদেরকে ঘিরে রাখা হয়েছে। অতএব ওই মুক্তিযোদ্ধাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে যে বাংলাদেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করা হবে, সেই হত্যাকারী হচ্ছে মুক্তিযোদ্ধা, তারা না। এটা আমরা পাচ্ছি আমেরিকার অবমুক্ত দলিল থেকে। আমি চিন্তা করে কোনো ভুল পাই না যে মানুষ কত নিম্নমানের হলে, কত সংকীর্ণ হলে, কত খারাপ হলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের অপরাধকে স্বীকার না করে তারা নতুন করে আরেকটি অপরাধ করছে। আজকে যে আমাদের দেশের এই যে মুক্তিযুদ্ধের শত্রুদের, রাজাকার আল-বদরদের বিচার করা হলো, বিচার করা হচ্ছে এখন, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা ক্ষমা চায়নি। শেষ মুহূর্ত পর্যন্ত তারা স্বীকার করেনি যে 1971 সালে তারা ভুল করেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত তারা মৃত্যুর আগে পর্যন্ত স্বীকার করেনি যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যদিও আমাদের পতাকা তারা ব্যবহার করেছিল। এটা হচ্ছে এত নিকৃষ্ট মানে। আমরা তো সকলে জানি কিছুদিন আগের কথা, যাদেরকে ফাঁসি দেওয়া হলো তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা পর্যন্ত চায়নি। অর্থাৎ তারা মনে করে যে তারা যা করেছিল তারা ঠিক করেছিল, তারা ভুল করে। আমি মনে করি এরা হচ্ছে মানুষের সংজ্ঞার বাইরে। তাই আর যারা বেঁচে আছে, যাদের বিচার করতে হবে, যারা বিচারের প্রক্রিয়ায় আছে, তাদের বিচার করতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে, প্রাপ্য শাস্তি, যোগ্য শাস্তি। চূড়ান্ত শাস্তি ছাড়া এর কোনো পথ নেই। তাই আমাদের দেশে সেই সময় ডিসেম্বর মাসের প্রথমার্ধে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশের লেখকরা, বুদ্ধিজীবীরা কিন্তু সেইভাবে তুলে ধরেন। কিন্তু এই জিনিসটা তুলে ধরা উচিত এবং আমাদের নতুন প্রজন্মের কাছে জানিয়ে দেওয়া উচিত যে 1971 সাল শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে একটি বড় ঘটনা। ওই প্রথমার্ধে ডিসেম্বর মাসে সারা পৃথিবীতে কিন্তু এর চেয়ে বড় কোনো ঘটনা ঘটেনি। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এবং নতুন প্রজন্মের আমাদের ছেলে মেয়েদের কাছে বারবার করে বলতে হবে এবং পৌঁছে দিতে হবে। এটাই আমাদের একমাত্র কাজ এখন। কারণ আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আমরা চলে যাব, ওরাই থাকবে এবং ওরাই সেই বাণীগুলো আবার তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবে। উদীচী সেই কাজটাই করছে। তাই উদীচীকে সহস্র শ্রদ্ধা, ধন্যবাদ। শিক্ষা, সংস্কৃতি, ভাষা সবকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলছে এবং সেটার বিরুদ্ধে 24টি বছর আমাদের নেতৃবৃন্দ সংগ্রাম আন্দোলন করার পরে একত্রে আমরা সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। সেটা একদিনের কোনো যুদ্ধ ছিল না। সঠিকই বলেছেন কৌশিক ভাই যে সেটা একটা ধারাবাহিক অবস্থার পরিণতি ছিল 71 মুক্তিযুদ্ধ। আমি এখনকার বক্তব্যে যাওয়ার আগে আমি একজন মুক্তিযোদ্ধা সেই হিসাবে আমি যাকে বক্তব্য দিব তার আগে ওনার উদ্দেশ্যে আমি দুটি ঘটনা উল্লেখ করে আমি বক্তব্য ওনার প্রশ্নটা রাখবো। আজকে 11 তারিখ আমি মুক্তিযুদ্ধ ছিলাম মেঘালয়ের ডাউকিতে, তামাবিলের পাশে। আপনারা
জাফলংয়ের নাম শুনছেন, সেই এলাকায়। তা আমি যখন তাহবিল থেকে 8 মাস দূর জমতে আসি, আমার সাথে ইন্ডিয়ার ভারতের একজন সৈনিক ছিলেন, সম্ভবত আমি নামটা মনে হচ্ছে না। ওনার অরিজিনাল বাড়ি ছিল সিলেটের জালালপুর। তো তার খুব ইচ্ছা ছিল যে তার পিতৃপুরুষের সেই ভিটা মাটিতে সেই এলাকাটা দেখবে, তার খুব শখ ছিল। কিন্তু জলদাতে আসার পরে একটা মাইন্ড বিস্ফোরণে 2টি পাইপ তার চলে যায়, ফলে তাকে আর সিলেট পর্যন্ত আসতে হয়নি, সেখান থেকেই তাকে ভারতে চলে যেতে হয়। আরেকটি ঘটনা, এটা নভেম্বরের মাঝামাঝি সময় 71-এর, ওই পাশের থানা হল গোয়াইনঘাট থানা। গোয়াইনঘাট থানা আক্রমণ করা হবে, বেঙ্গল রেজিমেন্ট এবং মুক্তিযোদ্ধা সবাই মিলে যৌথভাবে আক্রমণ করা হবে। তো এর আগের দিন, আমি ঘটনাটা এখানে আবহাওয়া বলছি, আগের দিন যখন আক্রমণ করা হয়, রেকি করা হয়। রেকি মানে ওই কোন দিকে কীভাবে আক্রমণ করা হবে, কে কোন পজিশনে কি আছে, তারা এই বিষয়গুলো জানার জন্য একটা গ্রুপ থাকে, তারা রেকি করে। তারা রেকি করে আসছিল 5জন লোক ছেলে। সেই ছেলেগুলো ফিরে আসার পথে কিছু কই মাছ নিয়ে আসছিল গ্রামের ইয়ে থেকে, বড় তাজা টাটকা কই মাছ। সেগুলো এনে আমি আলাদা একটা ইয়েতে বাড়াতে থাকতাম। তো আমার কাছে ছিটে দিল যে দাদা ক্যাম্পে গিয়ে তো খাইতে পারবো না, এগুলো আপনার এখানে রান্নাও আগামীকাল খাবো। তো ঠিক আছে, আমার এখানে তারা দিয়ে গেল। পরের দিন যখন থানায় আক্রমণ করা হয়, তখন এই 5জন যে দেখি করে 5জনকেও সেই ইয়েতে যোগ দিতে হয়। আমি আরো অনেক ঘটনা আছে, আমি সেটাতে যাচ্ছি না। ওই এটাকে পরের দিন বিকালে 3টার সময় আমার কাছে একটা ছেলে দৌড়ে আসছে। আমি একটা বেঙ্গল রেজিমেন্টের 2জন ইঞ্জিনিয়ার শিলংয়ে ছিলাম, তাদেরকে দিয়ে রাইতে আসছি। আসার পরে আমাকে আমি শুধু ঘরে ঢুকছি, আমাকে বললো যে আপনি তাড়াতাড়ি আসেন, 3টা কেজুয়ালের লাশ আসতে গিয়েছে নদীতে, ওই পাশেই নদী, নৌকা করে নিয়ে আসা। আমি গেলাম, যাই দেখলাম যে 3জন ওই যে 5জনের যে আমাকে মাছ দিয়ে আমার চোখে জল আসে, আমার কানে আসে। যখন মনে হয় এই 5জন ছেলের মধ্যে 3জন, তাদেরকে আমার কই মাছ খাওয়া হয়নি। আমার এগুলো কই মাছ দেখলে আমার চোখে জল আসে। তো এই অবস্থা, এই ছেলেগুলো কিভাবে ছেলে জীবন দিয়ে মুক্তিযুদ্ধরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা 4টা স্তম্ভ পাই। সেই স্তম্ভের মাধ্যমে আমাদের দেশ চলবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশা। আজকে 4 স্তম্ভের 3 স্তম্ভই নাই। আজকে মুক্তিযুদ্ধরা কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, তাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে, আদৌ সেটা আছে কিনা, বা আমাদের ভবিষ্যৎ কি করা উচিত, কি হতে পারে, সেই প্রশ্নগুলো থেকে আমি মোহাম্মদুল বাবাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। সকলকে বিজয়ের অভিনন্দন। উদীচীকে ধন্যবাদ, আপনারা এই আলোচনার আয়োজন করেছেন এবং বিজয় দিবস উদযাপন করছেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, আমাদের শিশুদেরকে উজ্জীবিত করছেন আমাদের সংস্কৃতিতে। এখানে সুব্রত দাস সহ যে কজন মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সকল শহীদের, মুক্তিযুদ্ধের স্থপতি বাংলাদেশ রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান সহ জনক তাজউদ্দিন আহমদ সকলের পবিত্র স্মৃতিতে। পাকিস্তানের
হেরাল্ড পত্রিকা এবং ডন পত্রিকায় গতকাল একটা সিরিজ শুরু হয়েছে। এটা 5 পর্বে শেষ করবে তারা। কিভাবে পূর্ববঙ্গের লোকদের সাথে পশ্চিম পাকিস্তানি শাসকরা ইনক্লুডিং মোহাম্মদ আলী জিন্নাহ প্রতারণা শুরু করেছিলেন, তাদেরকে ক্ষমতা থেকে বঞ্চিত করার জন্য বছরের পর বছর কীভাবে চক্রান্ত হয়েছিল সেইটি প্রথম পর্বেই লেখা হয়েছে। বলছেন যে পাকিস্তানিরা এখনো রিয়ালিটি জানে না, 71-এ কি ঘটেছিল সেজন্য তারা কনস্পিরেসিকে দায়ী করে, কিন্তু প্রকৃত ইতিহাস প্রকৃত ঘটনা তাদের জানা উচিত। পাকিস্তানিদের ভিতরেই এই চেতনা এখন হচ্ছে, কিছু কিছু ব্যক্তি সেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। দুঃখজনকভাবে আমাদের বাংলাদেশে এখনো এমন লোক আছেন, প্রধান রাজনৈতিক দলের মধ্যে এমন দল আছে যারা ওই পাকিস্তানের ওই চক্রান্তকারীদের পক্ষে অবস্থান এখন নেই। আরেকটি দুর্ভাগ্য হচ্ছে মুক্তিযুদ্ধ যে দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলকে ধাপে ধাপে মুক্তিযুদ্ধের জন্য নিয়ে গিয়েছিলেন, সেই প্রস্তুতি নিয়েছিলেন, সেই দল মুক্তিযুদ্ধের যে আদর্শ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 72 সালে যে শাসনতন্ত্র সংবিধান প্রণীত হয়েছিল, সেই যে সংবিধানের মূল আদর্শ, সেটি থেকে এই দল নিজেই সরে গেছে। আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আমরা জামাত বিএনপি এদেরকে নিয়ে উচিত করছি, কিন্তু ওই জামাতিদের আদর্শ যদি ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের পক্ষের দল কিছু অংশেও আত্মীকরণ করে, জামাতের বা এই পাকিস্তানপন্থীদের সেটি বিপুল বিজয়। কয়েক বছর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্ভবত খায়রুল ইসলাম, তার নেতৃত্বে ফুল বেঞ্চ একটি অসাধারণ অবিস্মরণীয় ঐতিহাসিক রায় দিয়েছিলেন। তাতে করে মিলিটারি ডিক্টেটররা এবং খন্দকার মুস্তাকার সংবিধানের যে অসৎ দূরভিসন্ধিমূলক এবং মূল আদর্শ বিচ্যুতিমূলক সংশোধনীগুলো এনেছিলেন, সেগুলোকে নাকচ করে দিয়েছিলেন, বাতিল ঘোষণা করেছিলেন। তার মানে হচ্ছে 72 সালের মূল সংবিধানকে তারা পুনরুদ্ধার করে দিয়েছিল। কিন্তু আমাদের এই সরকার, আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকার ওই সেই সংশোধন বাতিল করার পরে আবার এই মিলিটারি ডিক্টেটরদের কিছু কিছু জিনিস নিজেরা 15তম সংশোধনের দ্বারা উদ্ধার করে দিয়েছে। একটি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম, আর একটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কথা লেখা, আমি নিজে মুসলমান এবং অত্যন্ত ধর্মভীরু একটি ফ্যামিলি, আমি ব্যক্তিগতভাবে আমার ধর্মে গভীরভাবে বিশ্বাস করি, কিন্তু এই বিসমিল্লাহ সংবিধানের ওখানে লিখলে সংবিধান পবিত্র হয়ে যাবে বা ইসলাম কায়েম হয়ে যাবে, এটি আমি মনে করি না। এবং রাষ্ট্র এবং ব্যক্তি জীবন এটি আলাদা। আমার ধর্ম আমার সাথে, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। যেমন আমাদের জাতীয় আছে, কবি জাতীয় হয় না। আমরা যখন বক্তৃতা করি মাঝে মাঝে বিশেষ ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনেক শ্রেষ্ঠ ইত্যাদি বলে থাকি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। মৃত ব্যক্তির জীবনে জন্মদিন পালন করার জন্য আমরা কেক কাটি, অদ্ভুত সব কাণ্ড কারখানা আমরা করছি, কিন্তু আমি সেদিকে যাব না। আজকে সংবিধানের যে অবস্থা দাঁড়িয়েছে, এইটা এই মিলিটারি ডিক্টেটররা সংশোধন করে যে সংবিধান করেছিলেন, মোটামুটি সেই কাঠামোর এখন ব্যাক করছে। এবং এই সাম্প্রতিককালে যেসব ঘটনা ঘটছে বা গত কয়েক বছরে এই সরকারের একজন মন্ত্রী গোপালগঞ্জ বা ফরিদপুর জেলার একটা অংশে, ভুলে গেছি গোপালগঞ্জ, সেখানে হিন্দুদের সম্পত্তি আত্মসাৎ করেছে। একজন মজা করে বলেছেন, ওরা ভালো ভালো সম্পত্তি বাড়ি টেক কেয়ার করতে পারবে না, মন্ত্রী সাহেব মনে করেন যে আমি টেক কেয়ার করতে পারবো, সেই জন্য নিয়েছেন, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তাদের জমি বাড়ি মন্দির দখল করে নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর একটি হিন্দু প্রধান গ্রাম, সেই গ্রামে হিন্দু বাড়িগুলোতে আক্রমণ হয়েছে, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, মন্দিরের প্রতিমা ধ্বংস করা হয়েছে। বিশ্ব প্রতিমা মানে যাকে তারা ঈশ্বর বিবেচনা করে তাদের সেই প্রতিমা তাকে ভাঙচুর করা হয়েছে। কি ভয়ঙ্কর অধার্মিক ধর্ম বিরোধী কাণ্ড। অনেকে মনে করেন ধর্ম বিশ্বাসী লোক ধর্ম নিরপেক্ষ হতে পারেন। আমি দুইজন ব্যক্তির উদাহরণ দেব, একজন মহাত্মা গান্ধী আর একজন মৌলানা আবুল কালাম আজাদ, দুইজনই কংগ্রেসের নেতা ছিলেন। একজন হিন্দু ধর্মে, একজন মুসলমান ধর্মের গভীর বিশ্বাসী ব্যক্তি ছিলেন, কিন্তু তারা প্রচণ্ডভাবে সেকুলার ছিলেন দুইজনই। এখানে ধর্মের নামে এখানে একটা ধর্ম যারা অনুসরণ করেন তাদের উপরে আক্রমণ, তাদের বাড়িঘর ধ্বংস করা হয়, তাদের মন্দির ধ্বংস করা হয়, তাদের প্রতিমা ধ্বংস করা হয়। এটাতে কারা জড়িত? প্রধানত শাসক, এই যে শাসক দল বাংলাদেশে আছে তাদের লোকরা জড়িত। এখন তারা বলছে অন্যরা এদের নাম টান করছে, কিন্তু পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আস্তে আস্তে কন্ট্রোল সত্ত্বেও পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য এসছে মূলত সরকারি দলের লোকরা জড়িত, এবং তাদের কোনো বিচার হবে টবে বলে আমার তো মনে হয় না। এই দু একজনকে অ্যারেস্ট করবে, একটু এদিক সেদিক করবে, তারপর বিরোধী দলের যে সমস্ত লোক, বিরোধী দল খারাপ নিঃসন্দেহে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু হয়তো এই ঘটনায় তারা জড়িত নেই। এই সমস্ত অনেক নিরীহ লোককে ধরে পিটিয়ে আলো বানিয়ে দেবে, বিচারের কিছু হবে না। তো ফলে এই আমরা বাংলাদেশের প্রকৃত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতি থেকে আমরা সরে গেছি। আমরা এখন ধর্মীয় নীতিকে রাজনীতির হাতিয়ার হিসেবে আত্মীকরণ হতে যাচ্ছি। বাংলাদেশের মূল আদর্শ থেকে এই যে গভীর বিচ্যুতি, এটার জন্য এই দলকে এবং আমাদের জাতিকে ঘোষণা দিতে হবে। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা চায়, আওয়ামী লীগ যতই নিজেকে তাদেরকে পৃষ্ঠপোষকতা দানের চেষ্টা করুক, তাদেরকে খুশি করার চেষ্টা করুক, ভোট এই ইসলামী যারা রাষ্ট্র চায় তাদের ভোট আওয়ামী লীগ কোনোদিন পাবে না। বাংলাদেশে এখন একদিকে আছে স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর এদিকে আছে 7 বা 9 ধরনের মাদ্রাসা। টোটাল যে স্টুডেন্ট পপুলেশন হাই স্কুল বা কলেজ লেভেল পর্যন্ত, এর এইদিকে আছে ধরুন 50%, ওইদিকে 50%। ওই 50%-এর ভোট ইসলামী রাষ্ট্র নিয়ে যারা রাজনীতি করে তাদের বাক্সে যাবে, আওয়ামী লীগের বাক্সে যাবে। ফেয়ার ইলেকশন বলে আওয়ামী লীগের বাক্সে ভোট যাবে। আর ভোট থেকে জনগণকে দূরে সরিয়ে রেখে ভোটাধিকার দিতে না দিয়ে বাংলাদেশ কীভাবে সৃষ্টি হবে, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। গণতন্ত্রের কারণে 70 সালের নির্বাচনে বাংলাদেশের লোক দুটো ছাড়া বাকি সবগুলো আসন আওয়ামী লীগকে দিয়েছিল ভোটের মাধ্যমে। ভোট আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক, কিন্তু এইটা আমাকে খেয়াল রাখতে হবে, ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ অর্জিত হয়েছে। জবরদখল করে না, জবরদখলকারীদের বিরুদ্ধে এই গণতন্ত্রের কারণে 71 সালে যখন ওরা ক্র্যাকডাউন করলো, মুক্তিযুদ্ধ হলো, বিশ্ববাসী আমাদের পক্ষে সমর্থন দিয়েছে। সেই গণতন্ত্র সেই গণতন্ত্রের আদর্শ থেকে আমি বিচ্যুত হলে আমি নিজের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেব। এখন এরা একদিকে ধর্মীয় রাজনীতিকে আত্মীকরণ করছে, সুবিধাবাদী, দুর্নীতি, লুটেরাপনা, টেন্ডারবাজি, টান্ডাবাজি, খুন, হত্যা, এই সমস্ততে লিপ্ত হয়ে গেছে। এবং ফেয়ার ইলেকশন যদি নাও হয়, দীর্ঘদিন তো কোনো দল, কোনো দেশে শেষ পর্যন্ত ক্ষমতা থাকতে পারে না। তখন যদি এই সরকারের বিপর্যয় হয়, এই দলের বিপর্যয়, দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের জন্য যেটা হবে, আমাদের পক্ষের লোকে কচু কাটা করা হবে।
ভয়ঙ্কর মহাবিপর্যয়। বঙ্গবন্ধুর হত্যার পরে 21 বছর আমাদের পক্ষ নির্বাসন ছিল। এখন হাঁটি হাঁটি পা পা করে ক্ষমতায় আসলো। এখন আবার যদি আমরা নিজেদেরকে নিজের রাজনীতির কারণে, নিজেদের ভুল নীতির কারণে বিপর্যয়ের মুখে ঠেলে দেই, হয়তো আর কখনো আমরা আর 21 বছর লাগে না, আরো বেশি বছর লাগে সেটি সন্দেহ। আরেকটি কথা, ক্ষমতাসীন এই দল ছাড়াও বাইরে অনেক লোক যারা ডাইরেক্টলি রাজনীতি করে না, আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে সর্বত্র ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী বিপুল সংখ্যক লোক আছে। শাহবাগের আন্দোলন দেখেছিলেন, এমনকি হিজাবি মহিলারা পর্যন্ত ছোট ছোট শিশুকে নিয়ে সেখানে দিনের পর দিন, রাতের পর রাত অবস্থান নিয়েছেন। দেখেছেন আপনারা? কি যে চিত্ত উদ্দীপনকারী দৃশ্য, সে না দেখলে বোঝা যায়। তাদেরকে এই সরকার দমিয়ে রেখেছে, মানে তারা হচ্ছে ধর্ম সেকুলারিজমের সোলস। এই সেকুলারিজম বলে আর কেউ রাজনীতি করতে পারবে না, ফলে তাদেরকে দমন করা হচ্ছে। ফলে ঘটনাটা যেটা দাঁড়াবে, কোনো কারণে যদি এই দলের, এই সরকারের বিপর্যয় ঘটে, তখন আরেকটি ক্ষমতার দ্বারা কলুষিত, নিন্দিত কোনো শক্তি নাই, মানে হয়নি এরকম আরেকটি বিকল্প শক্তি এগিয়ে আসার সুযোগ তারা নষ্ট করে দিচ্ছে, তাদেরকে দুর্বল করে দিচ্ছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এও একটা বিপদের চিহ্ন। ফলে আপনি যে প্রশ্ন করেছেন সুব্রত দা, আমাদের গভীর দুঃখ, এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমাদের যে জাতীয় নেতারা, তাদের এত 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 চেষ্টা, সব কিছু, এতজন মুক্তিযোদ্ধা আপনারা মুক্তিযুদ্ধ করলেন, এত বিপুল সংখ্যক লোক শহীদ হল, সেই দেশ গণতন্ত্র থেকে সরে যাচ্ছে, সেই দেশ মূলনীতি থেকে সরে যাচ্ছে এবং সমূহ বিপদের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। লন্ডনে বসে এক ডাকাত সরকার অপেক্ষা করছে ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য। এদের ভুলের কারণে হয়তো তার হাতে ক্ষমতা যাবে। আমরা সমূহ বিপর্যয়ের মুখে, বিপদের মুখে নিজেদেরকে অবস্থান করছি বলে আমার আশঙ্কা। আমি প্রার্থনা করি সমস্ত হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, সেই বিপর্যয় যেন না হয়, যেন আমাদের পক্ষে সমূহ বিপর্যয় না ঘটে। আমরা যেন কোনো না কোনোভাবে অন্তত নিজেদের আত্মরক্ষা করতে পারি, চামড়া বাঁচাতে পারি, এবং বাংলাদেশের জনগণ যেন ধর্ম নিরপেক্ষ পথে, একটু চড়াই উতরাই সত্ত্বেও এই পথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে শপথ, শহীদের কাছে আমাদের যে শপথ, দীর্ঘদিনের রাজনীতির সংগ্রামের, আত্মত্যাগের, রক্তদানের যে শপথ, সেই শপথের পথে যেন আমরা ঠিক থাকি। ধন্যবাদ। দেখতে পারতেন, জানি না উনি কি বলতেন, কি চিন্তা করতেন। তো যাই হোক, আমাদের সময় বেশি নেই। আমি আমাদের শেষ বক্তা অত্যন্ত কম সময় বেলা ভাইকে বলবো খুব 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য। উদ্দি আমাকে বারবার তাগিদ দিচ্ছেন। তো আমি যে আপনার কাছে যে প্রশ্নটি রাখবো সেটি হলো যে, ধরেন আমার উদ্দিচ্ছি 69-এর স্বাধীনতার 1 বছর আগে, 69-এ আমরা জন্ম নেই। আমাদের উদ্দেশ্য ছিল দেশটি একটি গণমুখী সংস্কৃতি নিয়ে দেশটি আগাবে। আমরা সবাই রবীন্দ্র নজরুল সঙ্গীতের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা জানি এটাও যে বাংলা কৃষ্টি এবং সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো সমাজকে অগ্রগতি হয় না, উন্নতি হয় না। তো সেই অবস্থায় আজকে যখন দেশে দেখি, আমি যতটুকু জানি, আমি যদিও দেশের দীর্ঘদিন যাই নাই, কিন্তু খবর রাখি যে আজকে গ্রামে গঞ্জে নাটক, যাত্রা, পালা, সিনেমা কিচ্ছু নাই, স্কুল কলেজে তো হয় না। হ্যাঁ, কি হচ্ছে খবর পাই, সেটা মৌলবাদী চর্চা হচ্ছে। তো আজকে এই অবস্থায় যখন অবস্থা এবং সরকারের অবস্থা, আমরা এটা থেকে কীভাবে পরিত্রাণ পাবি, কী হওয়া উচিত? 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন জানাবেন। আমার যা শুধুমণ্ডলী,
আমরা তো বিজয় দিবস পালন করছি, তার সঙ্গে আবার উদ্দেশ্যে ঢুকেই দিয়েছে শহীদ মুক্তিযুদ্ধ দিবস ইত্যাদি ইত্যাদি। আপনি যখন শহীদদের কথা বলতেন তখন আপনার মনটা কেঁদে উঠবে, আর যখন বিজয় দিবসের কথা বলতেন তখন অকস্মাৎ আপনাদের ভাষাকে উদ্বেলিত ভাব আসবে। এখন একই সঙ্গে পুরো মুখ দিয়ে তো আর কথা বলা যায় না। মমতাজ ভাই যখন বক্তৃতা করছিলেন তখন আমার একরকম মুড হচ্ছিল, তখন মনে হচ্ছিল আওয়ামী লীগ ঠেকাও, আচরণ আর কোনো কাজ নেই। তৌফিক যখন বলছিল তখন মনে হচ্ছিল যে বহুত আগে থেকে ঠেকানো দরকার ছিল। তো আমি মারামারি কাটাকাটির মধ্যে আমি শান্তিপ্রিয় মানুষ, উদিচি করি। উদিচির জন্মটা হয়েছিল যে কারণে সেটা একটু চমৎকার উদাহরণ হচ্ছে আজকে বাংলাদেশ। আমি সেই কথা বলার আগে যে লোকটি আমাদের জন্য সপরিবার আত্মাহুতি দিয়ে আমাদেরকে একটা স্বাধীন আশ্রম দিয়েছেন, যার ফলে আজকে আমরা পৃথিবীর 1 নম্বর রাষ্ট্রে দাঁড়িয়ে আমাদের কথা বলছি। এত বড় একটা ট্র্যাজেডি ঘটিয়ে যে লোকটি করলো, সেই লোকটির কথাটা কেউ কানে নেই। বাদশাহ যখন গঠন করেছিলেন, বাদশাহ উনি গঠন করেছিলেন, উনি সারা জীবন গণতন্ত্র আন্দোলন করেছেন। গণতন্ত্র মানে হচ্ছে সবার সমান রাষ্ট্র। সেখানে আরো কিছু যোগ করলেন, কেবল সমান না, সমাজতন্ত্র। কেউ খাবে আর কেউ খাবে না, হবে না। কি চমৎকার আদর্শ নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। অবিকল সে চণ্ডীদাসের লাইন, অবিকল লালনের লাইন, অবিকল আমাদের সমস্ত মহান মানুষদের চিন্তার একই লাইন। সে লোকটাকে হত্যা করা হলো সপরিবারে। সে লোকটা বলেছিল, কিন্তু ওয়ার্নিং দিয়েছিল আপনাদেরকে, কেউ কানে নেয়নি। বলছিল অমিয়ারা একটা কথা সাপ সাপ করে দিবার চায়, সাপ কাপুরে মানুষ থেকে বাঁচা থাকবা। বঙ্গবন্ধু সাপ কাপুরে শব্দটা কেউ কখনো আমল দেয়নি। সাপ কাপুরে মানুষ মানে হচ্ছে যে কাপড়টাকে সাপ রাখার জন্য সমস্ত শক্তি খরচ করে, যে কাপড়টাকে সাপ রাখার জন্য সমস্ত আয় উন্নতি লেখাপড়ায় সমস্ত কিছু করে কাপড়টাকে সাপ রাখার জন্য। ভিতরে মানুষ তো সাপ কাপড় আর কাপড় না, সবটাই কি। এই শব্দটা আমাদের ইতিহাসে একটা অসাধারণ শব্দ, সাপ কাপড়ে, অর্থাৎ খোলস নিয়ে চলা। লেনিন এই শব্দটাকে, মার্কস লেনিন এই শব্দটাকে বলছিলেন বুর্জোয়া। বুর্জোয়া মানে হচ্ছে যে শ্রমিকের উৎপাদিত ফসল যারা ঘরে বসে ভোগ করে, আমরা সবাই বুর্জোয়া লোক। শ্রমিক অর্থাৎ যারা শ্রম দেয় সেই মানুষগুলো গ্রামে থাকে, জমিতে চাষ করে। এই রাষ্ট্রের ট্র্যাজেডি হয়েছে, এই রাষ্ট্র সেই জনতার নয়। এই রাষ্ট্র হলো সাবকা বুনিয়াদের রাষ্ট্র, দেশ নেত্রীর রাষ্ট্র। আরেকজনকে কি এক নেত্রী বলে, তার রাষ্ট্র। অথচ কেউ কখনো খেয়াল করছে না। আজকে যারা যে আওয়ামী লীগকে স্বাধীনতা দল বলছেন, কাদের সঙ্গে রাজনীতি করছে? যারা আমাদের স্বাধীনতাকে হত্যা করেছে গোপনে, হত্যা করার পরে আবার যারা হত্যা করেছিল আমাদের বুদ্ধিজীবীদের, তাদেরকে গোপনে এনে দেশে প্রতিষ্ঠিত করেছে। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এটা হাসিনার রাজত্ব না। এখানে বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের যা হচ্ছে সে হচ্ছে যে এখন তো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই দল জামাত এবং জামাত পাকিস্তান এবং তাদের সৃষ্ট বিএনপিকে তৈরি করা হয়েছিল ওই জামাতকে পৃষ্ঠপোষকতা দেয়, জামাতকে ধরে রাখার জন্য। জামাত শক্ত না হওয়া পর্যন্ত
তারা জামাতকে এমন শক্ত করেছিল। ৭১ খুনি সাদিক কি এটাকে মন্ত্রী বানিয়েছিল। কি লজ্জা! আমার স্বাধীনতা পতাকা, আমার ঘাতক, আমাদের হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের সঙ্গে রাজত্ব করে একসঙ্গে ক্ষমতার ভোটের রাজনীতি করেছে এই দল। গোলাম আজমকে সমর্থন করেছিল না আওয়ামী লীগ? কেন শেখ মুজিবের মৃত্যুর পরে কেন জনগণকে সাথে নেওয়া হলো না? জনগণকে সাথে নেয়নি বলে আজকে সমস্ত অধঃপতন। আজকে বাংলাদেশে এমন কোন শক্তি নেই আমাদেরকে আর রক্ষা করতে পারে, কারণ জনগণ এই রাষ্ট্র সম্বন্ধে কানা করেও এই রাষ্ট্র সম্বন্ধে আমল দেয় না। গিয়ে দেখেন কি ঢাকা শহরে বুদ্ধিজীবী পালন করছে, অমুক দিবস পালন করছে, তোমার আমরা নিয়ত করছে জান দিয়ে করতে আছে। গিয়ে দেখেন কি ওরা জুয়া খেলতে আছে, কিংবা ইন্ডিয়ান টেলিভিশন দেখতে আছে, কিংবা টেলিফোনে আমেরিকার সঙ্গে দুবার সঙ্গে কথা বলতে বাবা আওয়া করি কিন্তু ফাটাই দিও ঠিক হওয়া। হ্যাঁ ওই ওবা আমার হতা শুনে বা আমার তোমরা লোক এত লম্বা লম্বা হতা করে মাত মাতিবার সময় আমার নাই, আমার এই দেখা ফাটাও বা হ্যাঁ আমার এই চান্দা দিতে হইব। এই তো ব্যাপারটা হচ্ছে ওই মধ্যবিত্তের এমন নষ্ট করেছে সমস্ত দেশের পরিবেশটা, আমাদের চিন্তা চৈতন্য, আমাদের ইতিহাস সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে। আজকে আমরা কি করতে পারি? আমরা যারা নিউ ইয়র্কে আছি, নিরাপদে আছি, আমাদের গলা কাটছে না কেউ। আমাদের অভিজিতের মতো সোনার চান ছেলেটাকে রাস্তায় গলা জমা করছে না। আরো কতগুলি ছেলেকে মারা হলো। আমাদের স্বাধীনতার দল ক্ষমতা আছেন, তাদের রাজত্বকালে মারা হচ্ছে। তারা বলছেন যে আপনারা এসে করতে যান কেন? হ্যাঁ ধর্মের কথা। আমি ধর্মের কথা নাই বললাম, আমরা ধর্ম নিরপেক্ষ শব্দটা বলেছিলাম। এই আওয়ামী লীগ তার জন্ম হয়েছিল আওয়ামী মুসলিম লীগ হিসাবে। এই আওয়ামী লীগ নিজেরা মুসলমান হয়ে মুসলমান শব্দটা তুলে দিয়েছিল একমাত্র বাঙালির আদর্শে। এই শেখ মহান নেতার সন্তান শেখ হাসিনা, ওই তার বাবা আমাদের ইতিহাস যিনি ধারণ করেছিলেন তার থেকে ছিনিয়ে নিয়ে আবারও মুসলমান ঢুকেছে। যার ফলে এই বাংলাদেশটা আমাদের না, এই বাংলাদেশ হলো জামাতের, এই বাংলাদেশ মুসলমানের, আর এই দেশ হলো আওয়ামী লীগ, মুসলিম লীগের। আওয়ামী লীগের না, কিন্তু শেখ হাসিনার লীগ আওয়ামী লীগ নয়। এইটা আমি বলছি, আমার নাম বেলাল বেগ। আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি, আমার বাবার হুকুম কখনো মিথ্যা কথা বলবে না। এই আমি মনে করি আমাদের একমাত্র ভরসা, আবার যদি কোনো কিছু শোনার চান ছেলে আবার গ্রামে গিয়ে বলে আমরা অনেক অন্যায় করেছি, আবার জনগণকে যদি বলে আমরা অন্যায় করেছি আমাদের মাফ করে দেন, আসার আমাদের উদ্ধার করেন। এই জনগণ না জাগলে এই বাংলাদেশের উদ্ধার হবে না। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের তিনজনকে সুধীমণ্ডলী, আবার বঙ্গবন্ধু চার নেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে, এবং সবশেষে সম্প্রতি বিশ্বের অবিসংবাদিত নেতা, আমার অত্যন্ত প্রিয় নেতা ফিদেল ক্যাস্ট্রোর প্রতি সে শ্রদ্ধা জানিয়ে আমি আজকের সবাই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। সঙ্গীত বিভাগের আয়োজক এবারে আমাদের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা পুরস্কার প্রদান, পরিচালনায় আছেন জীবন বিশ্বাস। আপনারা এখানে সবাই অতিথি, খুব বাইরে তেমন কেউই নেই। আমরা আসলে ভাবে এই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে করছি। একটু বলে নেই যে আমরা এই বাকি যে 2-3টে পর্ব আমাদের আছে, তারপরে খাবারের ব্যবস্থা আছে, কাজে কেউ না খেয়ে যাবেন না, আপ্যায়নের ব্যবস্থা আছে এবং খুব ভালো আপ্যায়ন, এই হচ্ছে বিষয়। আর আজকে এখন যে প্রসঙ্গে আমার এখানে আসা, সেটিতে যাওয়ার আগে একটি ঘোষণা দিয়ে দিই, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা 2016
ক্লাস শেষ করছি আজকে। আমরা ফিরে আসব 2017 8ই জানুয়ারি। আবার বলি 2017 8ই জানুয়ারি। তার মানে হচ্ছে আমাদের আজকে রোববারের পর 3টি রোববার আমাদের এই স্কুলে দেখা হচ্ছে না। তো সমস্ত বাচ্চারা তোমরা যারা আছে, তোমরা 3 সপ্তাহ তোমাদের ছুটি, 3 সপ্তাহ ছুটি। এরপরে আবার সারা বছর অনেকে প্রশ্ন করেন অতিথি বন্ধ কিনা বা এরকম। আমি যে প্রসঙ্গটি সেটি হচ্ছে শ্রেষ্ঠ কর্মী পুরস্কার। উদিচি একটি বিশাল সংগঠন, আপনারা জানেন 48 বছরের ইতিহাস। এটি শুরু হয়েছিল 1968 সালের 29 অক্টোবর। গত অক্টোবর 29-এ আমরা ঠিক 48 বছর আমরা পেরিয়ে এসেছি। সেই উদিচি আজকে প্রায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে মিলিয়ে প্রায় 11,000 সদস্য, নথিভুক্ত সদস্য এবং 321টি শাখা। এটি বলার কারণ হচ্ছে, এই পরিসংখ্যান দেওয়ার কারণ হচ্ছে উদিচি একটি গণমানুষের সাংস্কৃতিক, সামাজিক এবং প্রগতিশীল একটি সংগঠন। এই সংগঠনটি চলছে অজস্র কর্মীদের শ্রমে এবং তাদের অবশ্যই এর আদর্শের প্রতি আনুগত্যের কারণে। সেরকমই একজন কাজকে আমরা এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কৃত করতে চাই। আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের উদিচি যুক্তরাষ্ট্রের বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদিকা সঞ্জিতা পাল সুলেখাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সঞ্জিতা পাল সুলেখা, আমি সুলেখা বৌদিই বলি সবসময়। আমাদের উদিচির আমি বলবো নির্ভরযোগ্য প্রধানতম কয়েকজন সদস্যের মাঝে উনি অন্যতম। প্রতি রোববার 2টি বাচ্চাকে নিয়ে এখানে চলে আসেন এবং এর বাইরে আপনারা একটু পরে যে কিছু উদ্দীপনামূলক গান শুনবেন, সেই গানের যে গ্রুপটি উদিচি শিল্পী গোষ্ঠী অথবা উদিচি যুক্তরাষ্ট্র শিল্পী গোষ্ঠী বলতে পারেন, সেটির আমি ওনাকে বলি তত্ত্বাবধায়ক। আমার সঙ্গে যারা গান করেন আমার পরিচালনায় আপনারা দেখেছেন, একবার টিম থাকে বিশাল আর একবার ছোট। এটা হচ্ছে আমাদের বিবর্তনের ধারা, এটাই সংগঠনের ধারা। আজকে অনেকে আমরা মিলে গান করব। এই গ্রুপটির উনি শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করেন বললে ভুল হবে, তাদের সঙ্গে যাবতীয় যোগাযোগ এবং সঙ্গীত নিয়ে যেভাবে আমরা গান করি, স্ক্রিপ্ট নিয়ে যা করি এবং অর্থকরীর যে প্রসঙ্গ, সব কিছুই আমাদের সুলেখা বৌদির হাতে। ওনার সঙ্গে সহযোগিতা সবসময় থাকেন মুক্তা ধর, আজকে উনি নেই, তার শারীরিক অসুবিধা আছে, দীর্ঘদিন উনি অসুস্থ, আপনারা জানেন। সুলেখা বৌদির আরেকটি পরিচয়, বাংলা বিভাগের একজন অত্যন্ত নির্ভরযোগ্য শিক্ষিকা, দীর্ঘদিন বাংলা শেখাচ্ছেন। আর এর বাইরে আমরা কখনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের কথা বলি না, হয়তো সঙ্গতও হয়, কিন্তু আমি বলতে চাই সুলেখা বৌদি, সঞ্জিতা পাল সুলেখা একজন অত্যন্ত উচ্চ শিক্ষিতা মহিলা। আপনারা অনেকে হয়তো জানেন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি কোন সাবজেক্টে পরিসংখ্যানে উনি সর্বোচ্চ ডিগ্রিধারী। আমরা একটা হাত তালি দেব। না, আমরা এটি খুব গুরুত্বপূর্ণ তা বলবো না, কর্মী উদিচির, কিন্তু আমার মনে হয় আমাদের নিজেদের প্রয়োজনেই এটি জানানোর ক্ষতির কিছু নেই।
সেটি তার পরিচয় নয়। তার দুটি বাচ্চা এখানে আসে বলেছিলাম। আর তার পরিবারের কথা বললে তার স্বামী আশিস রায় আমাদের অতিথি যুক্তরাষ্ট্রের একজন সম্মানিত সম্পাদক, উনি অর্থের দায়িত্বে আছেন নতুন কমিটিতে। আর দুটি বাচ্চা বললাম অমৃতা রায় আর অনির্বাণ। অনির্বাণ খুব ভালো তবলা বাজাচ্ছে, অমৃতা রায় একটু গান করে গেল। সংক্ষেপে আপনাদের খুব সময় না নিয়ে এ হচ্ছে আমাদের সুদ্রিতা পাল সুলেখা। এবারে এই কর্মী বলবো আমরা একটু সম্মানিত করতে চাই। আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আবদুল্লাহকে। ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আমাদের সুলেখাবন্ধের হাতে একটি ক্রেস্ট এবং একটি উত্তরীয় ওনাকে পরিয়ে দিলেন। আব্দুল্লাহ ভাই সুলেখাবন্ধকে অনেকদিন চেনেন, তার স্বামীকেও চেনেন। আপনি যদি দুটি কথা বলেন আর এরপরে সুলেখাবন্ধের কাছে আমরা দুটি কথা শুনবো। জীবনের কাছ থেকে কাজ করলাম আমি কয়েক বছর থেকে এমন কোনো রোজগার নেই যে আমি কাজ করি। আর শেষে যত কাজ, যত ব্যবস্থাপনা, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা কাজ আমি যদি ওরকম হতে পারতাম নিজেকে ভাগ্যবান মনে করতাম। মোদিজি অনেক প্রবলেম আছে, সবচেয়ে বড় প্রবলেম আর্থিক প্রবলেম, আপনারা জানেন। কিন্তু মোদিজিতে যারা আছে তাদের একনিষ্ঠতা, তাদের ডেডিকেশন, তাদের উৎসাহ, তাদের ত্যাগ, এগুলো দেখলে খুবই ভালো লাগে। এবং আমি বহুত গর্বিত যে আমি এদের সঙ্গে জড়িত। যদিও আমি আমার কন্ট্রিবিউশন খুবই কম, এটা আমি স্বীকার করে আমি ভাগ্যবান ফিল করতে আমি ওদের সঙ্গে জড়িত। একটা জিনিস শুনতে হলাম যে স্ট্যাটিস্টিক্সের পাস করা, এটা একজন মসজিদ থেকে। উনি হয়তো জানেন না আমিও একই সাবজেক্টের লোক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 67 পাস আমাদের ছাত্রী হতে পারে। ঠিক আছে, ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা সুদ্রিতা পাল সুলেখার কাছে দুটি কথা শুনব। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, ধন্যবাদ জীবনদা। আপনারা আমাকে আজকে বেশি বেশি মনে হয় সম্মানটা দিয়ে ফেলেছেন। আমি কোথায় রাখবো এই বোঝাটা আমি বুঝতে পারছি না। আমি সত্যি খুব অভিভূত, বিনোদ ওদিকে কিন্তু অনেক দুর্গপথ। আমি কিন্তু শিখিবার কথা হাঁটিনি, এই লম্বা পথ আমাকে হাঁটতে হবে, এই বোঝাটা নিয়ে। এটাই আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আর আমি সবার কাছে আশীর্বাদ চাইব যাতে আমি হাঁটতে পারি এই লম্বা পথ, এবং আপনাদেরকে নিয়ে সবাইকে আমরা হাত ধরাধরি করে রাস্তায় নামি, তাহলে আমাদের মনে হয় না আমরা এই কঠিন পথ পাড়ি দিতে পারবো না। ধন্যবাদ দিদি, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ। জয় দিদি। ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, আপনাকে মঞ্চে থাকতে হবে। সুদ্রিতা পাল সুলেখা আমাদের সুলেখা বলি, আপনাকেও আমরা উদিচির, আপনি উদিচি, আপনি উদিচি, কিন্তু
এই সম্মাননা সেটি আপনার আসলে প্রাপ্য ছিল। তবে একটি কথা বলা উচিত যে আমাদের নিজেদের কর্মীকে নিজেরা আমরা সম্মানিত করছি, অনেকে প্রশ্ন থাকে। তো আমার মনে হয় কি এই বিদেশের মাটিতে আমি আপনি কি করছি, উদিচি কতটুকু অবদান রাখছে। গত 20 বছর এবং 2001 থেকেই বলি উদিচির সঙ্গে জড়িত আমি। এটি নিয়ে কোনো সংগঠন বা কেউ কখনো একটু কথা বলেছেন আমি শুনিনি। আমরা আমাদের বর্তমান 37 জন কমিটিতে আছেন, সবাই গুণী ব্যক্তি। উদিচি অন্য কোনো সংগঠনের মতো নয়। উদিচি একটি আদর্শ ভিত্তিক সংগঠন, যার ইতিহাস 48 বছরের। কিন্তু উদিচিকে কেউ একটু ভালো কথা বলবেন, হ্যাঁ আপনারা ভাই উদিচি ভালো কিছু করছেন, করার চেষ্টা করছেন, আরও করে যাবেন, আমরা কখনো এই সাধুবাদ আমরা তেমন শুনিনি। একেবারে শুনি সেটা বলবো না, কিন্তু যে অর্থে আমি বলি একটা প্রথাগতভাবে কেউ বলেনি। অনেকে এসে যেমন আমাদের উপদেষ্টা যারা এখানে আসেন তারা আমাদেরকে চেনেন। মোহাম্মদুল্লাহ ভাই বললেন উদিচিকে ধন্যবাদ জানাচ্ছেন, উদিচির কর্মীদেরকে সবসময় সেটি পাই। কিন্তু সংগঠন হিসেবে উদিচিকে একটু সম্মান দেওয়ার কথা বলবো না, উদিচিকে ওই অর্থে জনগণের কাছে একটু ভালোভাবে উপস্থাপন করা, বাইরের কেউ করা, সেটি এখানে হয়নি। তো সে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এটাই হচ্ছে নিয়ম। বাংলাদেশের ক্ষেত্রে অলমোস্ট একই রকম। আপনি ভালো কাজ করবেন, বাচ্চাদের সঙ্গে আমাদের যে সারা 6 ঘন্টার যে সময় আপনারা আসেন, এর ভিতরে কোনো রাজনীতি নেই। এর ভিতরে পাওয়ার এবং চাওয়ার একটি, আমাদের বাচ্চারা আমাদের সংস্কৃতিকে জানবে, আমাদের সংস্কৃতিকে তাদের অন্তরে ধারণ করবে এবং এটি পরবর্তী প্রজন্মে সেটি প্রবাহিত হবে। এই উদ্দেশ্য। এর বাইরে কতটুকু আমরা করতে পারি, তো সেই উদ্দেশ্য, সেটি মহৎ উদ্দেশ্য। আপনারা মনে রাখবেন, কে কি পেল না পেল সেটা বড় কথা, আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা কি দিতে পারবো। সেদিক থেকে আমরা যদি আমাদের নিজস্ব কর্মীকে সম্মানিত করি, আমরা যদি তাদেরকে ভালো বলি, সেটি কর্মীদেরকে যারা আশেপাশে আছেন তাদেরকেও সাহস যোগায়, তাদেরকে অনুপ্রেরণা দেয়। এটাই কারণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে আমাদের পরবর্তী পর্ব সনদপত্র বিতরণের এই অংশটি পরিচালনা করছেন আমাদের উদিচি স্কুলের স্বনামধন্য শিক্ষক, বাংলা বিভাগের শিক্ষক এবং একজন লেখক আবৃত্তিকার ফারুক ফয়সাল। আসছেন ফারুক ফয়সাল। আপনারা জানেন উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস যুক্তরাষ্ট্র প্রতি বছরই তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়মিতভাবে সনদপত্র বিতরণ করে থাকে। এবছরেও এই বিজয় দিবসের প্রাক্কালে বাৎসরিক অনুষ্ঠানে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হচ্ছে। এখানে আপনাদের জন্য উল্লেখ করতে চাই যে এবার সনদপত্র প্রদান করা হচ্ছে শুধু সেই সব ছেলেমেয়েকে যারা 2 বছর বা তার বেশি উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসে এখানে শিক্ষানবিশ হিসাবে আছে। 2 বছর বা বেশি যারা অধ্যয়ন করছে, শিখছে, তাদেরকেই শুধু আমরা এইবার সনদপত্র এখন প্রদান করছি। এটি তাদের হাতে তুলে দেবেন উদিচি যুক্তরাষ্ট্রের মাননীয় সভাপতি জনাব ডক্টর আবদুল্লাহ। আর যদি তড়িঘড়ি করে আমাদের ভুল হয়ে থাকে, যদি কোনো সনদপত্র কারো প্রাপ্য অথচ আমরা দিতে পারছি না, আমরা ভুলে গেছি বা এর মধ্যে নেই, এরকম ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। এটা স্কুল খুলবার পরে, মানে জানুয়ারি মাসে প্রথম যখন স্কুল খুলবে তাতে ওই রবিবারে যোগাযোগ করবেন, আমরা সনদপত্র তাকে দিয়ে দেব। সনদপত্র প্রদান করছেন ডক্টর আবদুল্লাহ। প্রথমে যাকে ডাকা হচ্ছে প্রমিত মহান আচার্য। উদিতা চন্ডী,
ইশতিয়াক সামিন, দীপ্ত রায়, সুদীর্ঘকাল অনেক বছর ছোট বাচ্চাটি বড় হয়েছে, তবলা বাজাচ্ছে স্কুলে বাইরে। এবারে সৃজয় রায়, সৃজয় রায়, সৃজয় রায়ের পর দুর্জয় রায়, দুর্জয় রায়, নাভিয়ানা চৌধুরী, আদিত্য রায়, আদিত্য আসে, অসম্ভব মেধাবী এই ছোট্ট বাচ্চাটি। এরপরে অচিন্ত রায়, অচিন্ত আদিত্যর বড় সহোদর অচিন্ত রায়। আপনারা জানেন সবসময় একই রকম জামা কাপড় নিয়ে পড়ে থাকে। লামিয়া তালুকদার রাত্রি আসে সনদপত্রিতে। এরপরে রাবেয়া বস্তি সুইটি, রাবেয়া বস্তি আসেন। তৃষা মণ্ডল, বেশ কটি বছর কেটে গেল এই ছোট্ট মেয়েটার। অনিক মণ্ডল, অনিক মণ্ডল, আমাদের বাংলা শিক্ষিকা বেবি মণ্ডলের তার ছেলে অনিক মণ্ডল। ছেলে মেয়ে দুজনেই এখানে আমাদের পড়াশোনা করে, বাংলা শিখে তবলা মা নিচ্ছেন। অনেক মণ্ডলের পক্ষ থেকে তার মা আমাদের বাংলা ভাবে শিখতে চায় বেবি মণ্ডল। সরণিকা চক্রবর্তী, প্রজাপতি, আমাদের প্রজাপতি সরণিকা। এবারে সরণিকার সহোদরা সঙ্গীতা চক্রবর্তী, অনেক গুণের গুণান্বিত টিমে আছে, দেখবেন আমাদের কুইজ পরিচালনা করেছে সে বেশ সাবলীল ভাবে। সঙ্গীতা সম্পর্কে আমাদের সুব্রতদা কিছু বলতে চান। এই মেয়েটি গত সপ্তাহে আমাদের এখানে বাংলা পরীক্ষা হয়েছে। তো পরীক্ষাটা ছিল মূলত বাংলা নিয়ে এবং বাংলাদেশ নিয়ে, এর মধ্যে কিছু ইংলিশ বাংলাদেশে সব কিছু বেশ কঠিন। মেয়েটা দীর্ঘদিন যাবো এখানে পড়ালেখা করে, তার সাথে আরও আছে তৃষা আছে, তারপরে অঞ্জিতা আছে, তারা থাকে 3-4 দিন মিলে ক্লাস করে। আমি এই পরীক্ষাতে এর মধ্যে সে দুটো বানানোর মধ্যে একটা নাচ ছ লেখছে, আর একটা জায়গায় লুকসার ছ লেখছে। আর দুটো তার দুটো কলম ধরার মতো করে গেল। হাতে লেখাটা যদি আপনারা দেখেন তাহলে এটা বোধহয় আমার পক্ষেও
এত সুন্দর লেখা সম্ভব না। তো লেখাটা করলাম সেইখানে এই যে একটাই ছিল, একটা তিনটা উদ্ভিদ সম্পর্কে, তারপর বাংলাদেশ সম্পর্কে, বর্ষায়নের এই যে লেখাটা লেখা যে এত সুন্দর এবং ভাষা যে এই দুদিনে এই বাচ্চাগুলোকে এইভাবে আমরা শেখানোর চেষ্টা করি, তারাও সেটা শিখতে। আশা করি আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে আমাদের সাথে আমাদের স্কুলে সহযোগিতা করবেন এই পরীক্ষাটা আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। সবচেয়ে আরেকটা জিনিস কথা বলে রাখি, ধন্যবাদ সুব্রতদা, ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ। অভিনন্দন সঙ্গীতা চক্রবর্তী, অভিনন্দন। আপনাদের উদ্দেশ্যে বলি, সঙ্গীতার হাতের লেখা সত্যিই চমৎকার, মুক্তার হরফে লেখা, অত্যন্ত পরিচ্ছন্ন। তবে সেই সাথে আমি এটাও বলবো, সঙ্গীতার মতো অনেকেরই হাতে লেখা অত্যন্ত সুন্দর, আরো অনেকেই আছে তাদের লেখা অত্যন্ত চমৎকার এবং পরিচ্ছন্নতার জন্য বাধ্য হয়ে নম্বর দিতে হয়। একটা হাততালি সবার জন্য। এবার যে মেয়েটি আসে তার নাম কিন্তু মিষ্টি, অমৃতা রায় মিষ্টি। অমৃতা এবং মিষ্টি এসে আমাদের সুলেখা দিদি আজকে শ্রেষ্ঠ কর্মী সম্মান পেলেন, যাকে আমরা সম্মানিত করতে পেরে নিজেরাই সম্মানিত হলাম। তারই মেয়ে অমৃতা, খুব ভালো লেগেছে। সত্যম ধর কি আছে? ওর মার কথা আপনারা শুনলেন, মুক্তাধর আমাদের শিক্ষিকা, অত্যন্ত যোগ্য শিক্ষিকা এবং আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সে অসুস্থ, তার কথা আপনারা জানেন, দোয়া করবেন। আর তার ছেলে অত্যন্ত সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে, সত্যম ধর, বোধহয় উপস্থিত নেই। তার সার্টিফিকেট রেখে দিচ্ছি আমরা, পরে আমরা দেখব। অনির্বাণ রায় প্রায় বকা খায় বসে, কিন্তু খুব ভালো ছেলে। বাংলাটা শিখতেই যা আপত্তি, কিন্তু তবলায় কিন্তু হাত বেশ। রেগুলার স্কুল তার যেটা, সেখানে সে খুব ভালো করছে, খুব ভালো, শুধু বাংলায় অনীহা। আসলে তার মা তার জন্য নিচে সুরেখা নিচ্ছেন অনির্বাণ। দিব্য রায়, এই ছেলেটিকে বরাবর আপনারা দেখছেন অনেক বছর ধরে, খুব ভালো গান গায় আজকাল, ভালো বাজায়, ভালো গান গায়, ভালো বাংলাও শিখছে। আর সবচেয়ে বড় কথা, সুব্রত আমাদের দাদার ছেলে, তুষার রায়ের ছেলে, এরা দুজনই অত্যন্ত সুযোগ্য ছেলে, এখানে অত্যন্ত আমাদের আলোচনা। এটি আজকে শেষ সনদ দিব্য রায় পাচ্ছে। আবারও বলি অভিভাবক অভিভাবিকা মা বাবাদেরকে, যদি ভুল করে কোনো সার্টিফিকেট সনদ প্রদান করতে বাদ করে থাকে, সেটা আমার যদি ভুল দড়িঘড়ি করতে গিয়ে হয়ে গেছে, আমি অসুস্থ ছিলাম। তো যদি আপনারা জানেন যে এরকম বাদ করে গেছে, আমাদের কাছে স্কুল খোলার পরে যোগাযোগ করবেন, আমরা সনদ দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। ডক্টর আব্দুল্লাহ কিছু বলছেন। সবাই অভিনন্দন। এবং জিজ্ঞেস করলাম যে এসএসজি স্কোর যে নাম্বারটা দিয়েছে, আমার অভিজ্ঞতায়, আমি একজন শিক্ষক, এখন পড়াই, খুব ভালো স্কোর, উইশিং দেব। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। এবারে আমাদের পরবর্তী পরিবেশনা আমার উদীচীর পরিবার মঞ্চে আসবে। এখন তার আগে একটু বলে নিতে হয়, পেছনের যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, এই বিশাল ক্যানভাস প্রিন্টের বাইরে সেই
চারদিকের যে ছবিগুলো কেউ আপনারা একটু দেখবেন, এই ছবিগুলো কিন্তু আমাদের বাচ্চাদেরই আঁকা, এটি কিন্তু কোনো প্রিন্ট না। তা বাচ্চারা নিজেরা এঁকেছে গত কয়েক সপ্তাহ ধরে, গত 2-3 সপ্তাহে, এবং এটি ব্যবস্থা করেছেন আমাদের বাংলা বিভাগের শিক্ষিকা জেবু চৌধুরী। আমরা জেবু চৌধুরীকে একটু হাত করে দিই। আচ্ছা, কেউ কিন্তু বাইরে যাবেন না, এবারে কিছু গান হবে। আর মঞ্চ সজ্জাতে যিনি আমাদের সবার আগে এসে যিনি কাজটি শুরু করেছেন, তাকে বলে কি করবো, তার কাছে উদিচি আমি সবাইকে করবো। উনি উদিচির একজন নির্ভরযোগ্য ব্যক্তি, আমাদের তুষার রায় সামনে বসে আছেন, একটা হাততালি দিন। আর যদি উদিচির আমরা যদি বলি ডকুমেন্টেশনের কথা বলি, এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এই অনুষ্ঠানগুলো আমি নিজে জানতাম নাকি, বারবার বলি আমি, উনি ভালো হোক মন্দ হোক এই সমস্ত অনুষ্ঠান 2004 থেকে উনি রেকর্ড করে, 2004 থেকে বলছি, উনি ইউটিউবে দিয়েছেন, আপনারা ইউটিউবে দেখেন। এবং সেখানে বলি ইউটিউবে দেবে এই যে 6 ফুট যে ছেলেটিকে দেখলেন, তাকে আপনারা ওখানে 3 ফুট দেখবেন। অবাক কেন, আজকে 12 বছর যাবৎ সে এই স্কুলে আছে, দীর্ঘ বছর, এই একটি ফ্যামিলি এত বছর। আচ্ছা, এবারে আমাদের আচ্ছা, উদিচির যে শিল্পী গোষ্ঠী, আপনারা সবাই মঞ্চে আসেন কাইন্ডলি। আমরা কয়েকটি দেশের গান আমরা শোনাবো, সবাই মঞ্চে আসবেন, পেছনে যারা আছেন তারা চলে আসেন। Oh, my
সুধী মণ্ডলী, এই ছিল আমাদের এবছরের অনুষ্ঠানের সমাপ্তি। আমরা আবারও বলছি, আগামী বছর 8ই জানুয়ারি আমরা ফিরে আসবো এখানে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। সবাই আমরা লাইন ধরে বাচ্চাদেরকে আগে খাবার নেবার সুযোগ দেব এবং আজকে আমাদের হাতে অনেক সময় আছে, আমাদের 9টা পর্যন্ত সময়, কাজে কেউ তার